আমার গ্র্যান্ডপা ছিলেন মুচি। আমার বাপও ছেলেবেলায় জুতো সেলাই করিতেন। তাতে কুলমর্যাদা কমে না। তোমার আয় কত? মিনিট 1000, ঘন্টা 6 লাখ। কিন্তু চিন্তা করিবেন না, আমার আন্ট মারা গেলে আর্নিং আরও বাড়িবে। তার 25টা বড় বড় পুকুর আছে, নোনা জলে ভর্তি। তাতে তিমি মাছ খেলবিল করছে। আর বলতে হবে না, আমি মত দিলু। এগিয়ে এসো, আমি আশীর্বাদ করব। রিয়েল হিন্দু স্টাইল। নমস্কার শ্রোতা বন্ধুরা, বাংলার গল্পগাথায় আপনাদের স্বাগত জানাই। আমাদের আজকের নিবেদন লেখক পরশুরাম রচিত কৌতুক রচনা স্বয়ংবরা। অসম্ভব উদ্ভট আষাঢ়ে গল্প বেশ মানিয়ে যায় উদ্দেশ্যহীন আড্ডায়। বৈঠকি আড্ডার আবহে লেখা এই গল্পে তাই লেখক মজলিসি আড্ডার প্যাটার্নটি পুরো মাত্রায় বজায় রেখেছেন। এই আড্ডা বাঙালির নিজস্ব। এই কাহিনীর প্রধান চরিত্র চাটুজ্জে মশাইয়ের ভূমিকায় আছে অরুময়। অন্যান্য চরিত্রে দেবজিৎ, বিশ্বজিৎ, অর্ঘ্য, ঋষিতা, ব্রতদীপ, প্রীতম, হ্যাপি, কৌশিক ও প্রিয়াঙ্কা। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প। রাত্রি 9:57 গতে আম্বুমাচি নিবৃত্তি। তার আগে এই বৃষ্টি থামবে না। এখন তো সবে সন্ধে। তাই তো, এই বাসায় ফেরা যায় কি করে বলো তো? বৃষ্টি থামলে এসে নিয়ে চিন্তা করো। আপাতত এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হোক। উদো, বলি উদো, আয় তো বাড়ির ভিতর একবার। মসুর ডালের খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। তা তো হলো, কিন্তু ততক্ষণ সময় কাটে কিসে? চাটুজ্জে মশাই, এই একটা গল্প বলুন তো। আর বছর মুঙ্গেরে থাকতে আমি এক বাঘিনীর পাল্লায় পড়েছিলাম। এই দোহাই চাটুজ্জে মশাই, বাঘের গল্প নয়, বাঘের গল্প নয়। তবে কিসের কথা বলবো? ভূতের না সাপের? এই বর্ষায় বাঘ, ভূত, সাপ সমস্ত অচল। একটি মোলায়েম দেখে প্রেমের গল্প বলুন তো। গল্প আমি বলি না, যা বলি সমস্ত নিছক সত্য কথা। বেশ তো, একটি নিছক সত্য প্রেমের কথাই বলুন। তবেই হয়েছে। চাটুজ্জে মশাই প্রেমের কথা বলবেন? বয়স কত হলো চাটুজ্জে মশাই? আর কটা দাঁত বাকি আছে? প্রেম কি চিবিয়ে খাবার জিনিস? ওরে গর্ধব, দাঁতে প্রেম হয় না, প্রেম হয় মনে। মন তো শুকিয়ে আমসি হয়ে গেছে। প্রেমের আপনি জানেন কি? সব ভুলে মেরে দিয়েছেন। প্রেমের কথা বলবে তরুণরা। কি বলিস উদো? অরুণ কি রে বাপু? সোজা বাংলায় বল চেংড়া। 3-20 বয়স হলো, কেদার চাটুজ্জে প্রেমের কথা জানে না। জানে যত ওই হ্যাংলা চ্যাংড়ার দল। বর্ণের শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ। দর্শন বলো, কাব্য বলো, প্রেমতত্ত্ব বলো, সমস্ত বেরিয়েছে ওই ব্রাহ্মণের মাথা থেকেই। আবার ব্রাহ্মণের শ্রেষ্ঠ হলেন চাটুজ্জে, যথা বঙ্কিম চাটুজ্জে, শরৎ চাটুজ্জে। আর এই কেদার চাটুজ্জে। কেন বলবো না? তোমাদের ভয় করবো নাকি? হ্যাঁ, যাক যাক, আপনি আরম্ভ করুন। আর বছরের ঘটনা। আমি এক অপরূপ সুন্দরী নারীর পাল্লায় পড়েছিল। এই যে বলছিলেন বাঘিনীর পাল্লায়? একই কথা। ওরে মুখ্যু, বাঘিনীর পাল্লায় পড়েছিল মুঙ্গেরে। আর এই নারীর ব্যাপার ঘটেছিল পাঞ্জাব মেলে টুন্ডলার দিকে। যা, ঘটনাটা শোন। গেল বছর মাঘ মাসে
চরণ ঘোষ বললে তার ছোট মেয়েটিকে টুনলায় রেখে আসতে। জামাই সেখানেই কর্ম করে কিনা, সুবিধেই হলো। পরের পয়সায় সেকেন্ড ক্লাসে ভ্রমণ। আবার ফেরবার পথে একদিন কাশি বাসও হবে। মেয়েটাকে তো নির্বিবাদে পৌঁছে দিল। ফেরবার সময় টুনলা স্টেশনে দেখি গাড়িতে তিলার্ধ জায়গা নেই। আগ্রা ফেরত এক পাল মার্কিন ভব ঘুরে সমস্ত ফার্স্ট সেকেন্ড ক্লাসের বেঞ্চি দখল করে বসে আছে। ভাগ্যিস জামাই রেলের ডাক্তার, তাই গার্ডকে বলে আমায় একটা ফার্স্ট ক্লাসে ঠেলে তুলে দিল, আর গাড়িও তখনই ছাড়লো। তখন সকাল 7টা হবে, কিন্তু কুয়াশায় চারিদিক আচ্ছন্ন। গাড়ির মধ্যে সমস্ত ঝাপসা। কিছুক্ষণ ধাঁধা লেগে চুপটি করে দাঁড়িয়ে রইল। তারপর ক্রমে ক্রমে কামরার ভেতরটা ফুটে উঠল। দেখেই আমার চক্ষু স্থির। ওধারের বেঞ্চিতে একটা অসুরের মতো আখাম্বা ঢ্যাঙা সাহেব চিৎপাত হয়ে চোখ বুজে করে শুয়ে আছে, আর মাঝে মাঝে বিড়বিড় করে কিসব যেন বলছে। দু বেঞ্চির মাঝে মেঝের ওপর আর একটা বেটে মোটা সাহেব মুখ গুঁজে ঘুমোচ্ছে। তার মাথার কাছে একটা খালি বোতল কড়াগড়ি খাচ্ছে। এধারের বেঞ্চিতে কেউ নেই, কিন্তু তাতে দামি বিছানা পাতা, তার উপর একটা অদ্ভুত পোশাক, বোধ হয় ভালুকের চামড়া, আর নানা রকম জিনিসপত্র ছড়ানো রয়েছে। গাড়ি চলছে, পালাবার উপায় নেই। বেঞ্চির শেষ দিকে একটা চেয়ারের মতো জায়গা ছিল, তাতেই বসে দুর্গা নাম জপতে লাগলো। কোনো গতিকে সময়ও কাটতে লাগলো। সাহেব দুটো শুয়েই রইল। আমারও একটু একটু করে মনে সাহস এলো। হঠাৎ বাথরুমের দরজা খুলে বেরিয়ে এলো এক অপরূপ মূর্তি। দূর থেকে বিস্তর মেম সাহেব দেখেছি, কিন্তু এমন সামনাসামনি দেখবার সুযোগ কখনো ঘটেনি। মুখখানি চিনে গরম চা, ঠোঁট দুটি পাকা লঙ্কা, মার্বেলে কোঁদা অজানুলম্বিত দুই বাহু, চুস্ত ঘাড় ছাটা, কেবল কানের কাছে শনির মতো দুগাছি চুল কুণ্ডলি পাকিয়ে আছে। পরনে ওই একটা 1.5 হাতি গামছা। গামছা নয় চাটুজ্জে মশাই, ওকে স্কার্ট বলে। কাঠ ফাট জানি নে বাবা, অষ্ট দেখলুম বাঁদি পোতার গামছা খাটো করে পরা, তার নিচে নেমে এসেছে গোলাপি কলা গাছের মতো 2 পা। মোজা আছে কিনে বুঝতে পারলুম না। দেহ যষ্টি কথাটা এতদিন ছাপার হরপেই পড়েছি, এখন সচক্ষে দেখলুম। হ্যাঁ, যষ্টি বটে। মাথা থেকে বুক কোমর অব্দি একদম চাচা ছোলা, কোথাও একটু উঁচু নিচু টক্কর নেই। সঞ্চারিণী পল্লবিনীর লতার মতো নয়, একেবারে জ্বলন্ত হাউয়ের কাঠি। দেখে বড়ই ভক্তি হল। কপালে হাত ঠেকিয়ে বললুম, দিলাম মেম সাহেব। ঠিক করে হাসলেন। ওই পাকা লঙ্কার ফাঁক দিয়ে কুটি কতক কাঁচা ভুট্টার দানা দেখা গেল। গাড়ি নেড়ে বললেন, গুড মর্নিং। মেয়ে নৃত্য পরা অপসরার মতো চঞ্চল ভঙ্গিতে এসে বেঞ্চে বসলেন। আমি কাঁচুমাচু হয়ে চেয়ার ছেড়ে উঠে পড়লুম। মেম বললেন, সিট ডাউন বাবু।
টেরামত? দেবীর এক হাতে বড়া ভয় আর অপর হাতে সিগারেট। বুঝলুম প্রসন্ন হয়েছেন, আর আমায় মারে কে? ইংরেজি ভালো জানি না, হিন্দি ইংরেজি মিশিয়ে নিবেদন করলুম। নিতান্ত স্থান না পেয়েই এই অনধিকার প্রবেশ করেছি। অবশ্য গার্ডের হুকুম নিয়েই। মেম সাহেব যেন কসুর মাপ করেন। মেম আবার বড়া ভয় দিলেন, আমিও ফের বসে পড়লুম, কিন্তু নিস্তার নেই। মেম সাহেব আমার পাশে বসে একটু দাঁত বের করে আমাকে এক দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন। এই কেদার চাটুর্যকে সাপে তাড়া করেছে, বাঘে পিছু নিয়েছে, ভূতে ভয়ও দেখিয়েছে, হনুমানের দাঁতও খিঁচিয়েছে, পুলিশ কোর্টের উকিল জেরা করেছে, কিন্তু এমন দুরবস্থা কখনো ঘটেনি। 8 বছর বয়সে রংটি উজ্জ্বল শ্যাম বলা চলে না। 5 দিন খৌড়ি হয়নি, মুখ যেন কদম ফুল। কিন্তু এই সমস্ত বাধা ভেদ করে লজ্জা এসে আমার আকর্ণ বেগিনী করে দিলে। থাকতে না পেরে বললুম, মেম সাহেব क्या देखता? कुछ नहीं, नो ऑफेंस। तुम कौन है बाबू? আমার আত্মমর্যাদায় ঘা পড়লো। আমি কি সং না চিড়িয়াখানার জন্তু? বুক চিতিয়ে মাথা খাড়া করে বললুম, এই কেদার চাটুর্যে, নো জুগার্ডেন, নো জুগার্ডেন। ओह, बंगाली। यस सर, हाई कास्ट बेंगली ब्राह्मीण। आप कौन है मैडम? সি চাটুর্য মশাই, এ কি এই মেয়ের পরিচয় জিজ্ঞাসা করলেন? এই ওটা যে এটিকেটে বারণ। মেম যখন আমার পরিচয় নিলে তখন আমি বা ছাড়বো কেন? মেম মোটেই রাগ করলেন না, জানালেন তার নাম জন জিল্টার, নিবাস আমেরিকা। এদেশের পূর্বে কবার এসেছিলেন। ইন্ডিয়া বড় আশ্চর্য জায়গা। আমি সাহস পেয়ে সাহেব দুটোকে দেখে জিজ্ঞাসা করলুম, আর এরা কারা? মেমটি বড়ই সরলা। বেঞ্চির উপরে ঢেঙা সাহেবের দিকে কোড়ে আঙুল বাড়িয়ে বললেন, That chappie হচ্ছে ঠেমচি চোপার, নিবাস ক্যালিফোর্নিয়া। আমাকে বিবাহ করিতে চান। ইনি 10 কোটির মালিক। আর যিনি গড়াগড়ি যাইতেছেন উনি হচ্ছেন ক্রিস্টোফার কলম্বাস ব্লুজো। উনিও আমাকে বিবাহ করিতে চান। এরও 10 কোটি ডলার আছে। কলম্বাস! কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছিলেন? শুনে মেম বললেন, না না, সে অন্য লোক। এরা আমেরিকায় থেকেও কিছু আবিষ্কার করতে পারেননি। দেশটা একদম শুকিয়ে গেছে। মেথিলেটেড স্পিরিট ছাড়া আর কিছুই মেলে না। তাই এরা দেশত্যাগী হয়ে খাঁটি জিনিসের সন্ধানে পৃথিবীময় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। জিজ্ঞাসা করলুম, এরা বুঝি মস্ত স্পিরিচুয়ালিস্ট? Oh, really? এমন সময় ঢেঙ্গা সাহেবটা চোখ মেলে কটমট করে চেয়ে আমার দিকে ঘুষি তুলে বললে, Hey, you, get out, quick! পেটেটাও হঠাৎ হাত পা ছুঁড়তে শুরু করলে। আমি আমার লাঠি বাগিয়ে ধরে ঠক ঠক করে ঠুকতে লাগলুম। মেম সাহেব বিছানা থেকে তার পালক মোড়া চটি জুতো তুলে নিয়ে ঢেঙ্গার 2 গালে পিটিয়ে আদর করে বললেন, চুপ। তারপর ওই পেটেটাকে লাথি মেরে বললেন, You peace. দুটোই তখনই আবার হাঁ করে ঘুমিয়ে পড়ল। মেম তাদের বুকের উপর এক এক
পাটি চটি রেখে দিয়ে স্বস্থানে ফিরে এসে বললেন, ভয় নেই বাবু। কিন্তু ভরসাই বা কই? আরব্য উপন্যাসে পড়েছিলুম, একটা দৈত্য এক রাজকন্যাকে সিন্ধুকে পুরে মাথায় নিয়ে ঘুরে বেড়াতো। দৈত্যটা ঘুমোলে রাজকন্যা তার বুকের উপর একটা ঢিল রেখে দিয়ে যত রাজ্যের রাজপুত্র জুটিয়ে আংটি আদায় করতেন। ভাবলুম, এইবার সেরেছে রে, এই মেম সাহেব দুটো দৈত্যের ঘাড়ে চড়ে বেড়াচ্ছে, এক্ষুনি 99 আংটির মালা বের করবে। যা ভয় করেছিলুম ঠিক তাই। আমার হাতে একটা রূপো আর তামার তারে জোড়ানো পলা বসানো আংটি ছিল। মেম হঠাৎ সেটাকে দেখে বললেন, হাউ লাভলি! দেখি বাবু, কি রকম আংটি? আমি ভয়ে ভয়ে হাতটি এগিয়ে দিলুম, যেন আঙুল হারা অস্তর করাচ্ছি। মেম ফস করে আংটিটি খুলে নিয়ে নিচের আঙুলে পরিয়ে বললেন, Oh, it's beautiful! হরে রামু, এ যে আমার ত্রিসন্ধ্যা জপ করার আংটি। হায় 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 হায়, এই ম্লেচ্ছ মাগি সেটাকে অপবিত্র করে দিলে। আমার চোখ ছলছল করে উঠল, কিন্তু কিন্তু কৌতূহল তো খুব হলো। বলুন, মেম সাহেব, आपका আর কয়টো আংটি হ্যাঁ? 99? মেম বেঞ্চির তলা থেকে একটি তোরঙ্গ টেনে এনে তা থেকে একটি অদ্ভুত বাক্স খুলে আমাকে দেখালেন। চোখ ঝলসে গেল। দেরাজের পর দেরাজ, কোনোটায় গলার হার, কোনোটায় কানের দুল, কোনোটায় আরো কিছু, একটা আংটির ট্রে, তাতে 20-25টা হবে। আমার সামনে ধরে বললেন, No problem. যেটা খুশি নাও বাবু। সে কি কথা? আমার আংটির দাম মোটে 9 শিকে। আমি ওটা আপনাকে প্রেজেন্ট করলুম। সাবধানে রাখবেন, ভেরি হোলি আংটি, ভেরি হোলি আংটি। You old dear. কিন্তু তোমার উপহার যদি আমি নেই, আমার উপহারও তোমার ফেরত দেওয়া উচিত না হয়। এই বলে একটা চুনির আংটি আমার আঙুলে পরিয়ে দিলেন। বললুম, থ্যাঙ্কু মেম সাহেব, আমি আপনার গোলাম, ফরগেট মি নট। ময়নে ব্রাহ্মণী, এই আংটি তোমার জন্যই রইল। ট্রেন ওটাওয়ায় এসে পৌঁছলো। এলনারের খানসামা চা রুটি মাখন নিয়ে এসে জিজ্ঞাসা করলে, মেম ট্রে রাখলেন। তারপর আমার লাঠিটা নিয়ে ঠ্যাঙার বেটাকে একটু গুঁতো দিয়ে বললেন, Catch up, Jimmy. Catch up, Pluto. Catch up. তারা বুনোর সুরের মতো খুঁত করে কি বললো শুনতে পেলুম না। আন্দাজে বুঝলুম তাদের ওঠবার অবস্থা হয়নি। মেম আমাকে জিজ্ঞাসা করলেন, চাচাজি, তুমি খাবে? আপত্তি নেই তো? মহাপাপড়ে পড়ে গেল। লেচ্ছ নারী, সস্তে মিশ্রিত, কিন্তু বুড়ে বুড়ে খোসবায়, শীতটাও তো খুব পড়েছে। শাস্ত্রে চা খেতে বারণ কোথাও নেই। তাছাড়া রেলগাড়ির মতো বৃহৎ কাষ্ঠে বসে শীত নিবারণের জন্য ঔষধার্থে যদি চা পান করা যায়, তবে নিশ্চয়ই দোষও নাস্তি।
বললুম, ম্যাডাম লক্ষ্মী, তুমি যখন নিজ হাতে চা দিচ্ছ তখন কেন খাবো না? তবে ওই রুটিটা থাক। চায়ে মনের কপাট খুলে যায়, খেতে খেতে অনেক বেফাস কথা মুখ দিয়ে বেরিয়ে পড়ে। অশ্বত্থামা যেমন দুধের অভাবে পিটুলি গোলা খেয়ে আহ্লাদের নৃত্য করতেন, নিরীহ বাঙালি তেমনি চা এতেই মদের নেশা জমায়। বঙ্কিম চাটুর্যে তারিফ করে চা খেতে শেখেননি, সর্দি টর্দি হলে আদা নুন দিয়ে খেতেন। তাতেই লিখতে পেরেছেন, বন্দে আমার প্রাণেশ্বর। আজকাল চায়ের কল্যাণে বাংলাদেশে ভাবের বন্যা এসেছে। ঘরে ঘরে চা, ঘরে ঘরে প্রেম, ঘরে ঘরে চা, ঘরে ঘরে প্রেম। সেই কালের কবিদের বিস্তর বায়নাক্কা ছিল, উপবন রে, চাঁদ রে, মলয় রে, কোকিল রে। তবে পঞ্চস্বর ছুটবে। এখন কোনো ঝঞ্ঝাট নেই, চাই শুধু দুটো হাতল ভাঙা পাটি, একটু ছেঁড়া অয়েল ক্লথ, একটা কেরোসিন কাঠের টেবিল, দুধারে দুই তরুণ তরুণী, আর মধ্যিখানে ধুমায়মান কেটলি। ভাগ্যিস বয়সটা 60, তাই বেঁচে গিয়েছিল। মেমকে জিজ্ঞাসা করলুম, আচ্ছা মেম সাহেব, এই যে দুই হুজুর গড়াগড়ি খাচ্ছেন, এরা দুজনেই তো আপনার পানি প্রার্থী। আপনি কোন ভাগ্যবানটিকে বরণ করবেন? সে যে প্রবলেম, আমি এখনো ডিসাইড করতে পারিনি। সামটাইমস মনে হয় টেনে ইজ পারফেক্ট, হি ইজ হ্যান্ডসাম, আর আমাকে ভালোবাসে খুব। বাট ওয়েন হি ড্রিঙ্কস, ওর মেজাজ খারাপ হইয়া যায়। আর ওই ব্লুটো, the short, fat and aged one, is soft-minded and আমার অত্যন্ত বাধ্য, কিন্তু ট্রিক করলেই খেতে ফেলে। I'm in a big trouble, you know. দুজনেই খুব stubborn. যাই হোক, এখনো কিছু ঘন্টা টাইম পাওয়া যাবে। হাওড়া পৌঁছিবার আগে স্থির করিয়া ফেলিব। By the way, Chatterjee, you say এদের মধ্যে কাহাকে আমার বিবাহ করা উচিত? মেম সাহেব, আপনি এদের স্বভাব চরিত্র যে প্রকার বর্ণনা করলেন, তাতে বোধহয় দুটি অতি সুপাত্র। তবে কি না, এরা যেরকম বেহুশ হয়ে আছেন। That's not a problem. একটু পরেই দুজনে চাঙ্গা হয়ে উঠিবে। আপনার নিজের যদি কোনোটির উপর বেশি ঝোঁক না থাকে, তবে আপনার বাপ মার উপর স্থির করার ভার দিয়েই দিন না। আমার বাপ মা কেহ নাই। I'm all my own. So Chatterjee, you have to decide for me. তুমি বেশ করিয়া দুটিকে অবজার্ভ করো। মোগল সরাইয়ে নেমে যাওয়ার আগেই তোমার ডিসিশন আমাকে জানাইবে। ভাবিয়াছিলাম একটা কয়েন দিয়ে টস করিয়া ডিসিশন নিব, কিন্তু তুমি যখন রয়েছ তখন তার আর দরকার নাই। ব্যবস্থা মন্দ নয়। আত্মীয় বন্ধুদের জন্য এ পর্যন্ত বিস্তর বরকনে ঠিক করে দিয়েছি, কিন্তু এমন অদ্ভুত পাত্র দেখার ভার কখনো পাইনি। দুজনে করোড়পতি, দুটোই পাড় মাতাল। একটা লম্বায় বড়, আর একটা ওজনে পুষিয়ে নিয়েছে। বিদ্যা বুদ্ধির পরিচয় এ যাবৎ যা পেয়েছি, তা শুধু ওই ঘোঁত আর ঘোঁত। চলোই যাক। মেমের যখন আপত্তি নেই, তখন যেটার হয় নাম বলবো। আর যদি বুঝি যে মেম আমার কথা রাখবে, তবে বলবো, মা লক্ষ্মী
মাথা যখন আগেই মুড়িয়েছ তখন বাকি কাজটুকুও সেরে ফেলো। এই দুটি ভাবির স্বামীকে ছেটিয়ে নরকস্থ করো। গল্প করতে করতে বেলা প্রায় 9:30 হয়ে এলো। এরপরেই একটা ছোট্ট স্টেশনে গাড়ি থামবে। সেই অবসরে সাহেব মেমরা হাজারি খেতে খানা কামরায় যাবে। এতক্ষণ ঠাউর হয়নি, এখন দেখতে পেলুম চা খেয়ে মেমের ঠোঁট কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। বুঝলুম রংটি কাঁচা। মেম একটি সোনার কৌটো খুললেন, তা থেকে বেরোলো একটি ছোট্ট আরশি, একটি লাল বাতি, একটি পাউডারের পুটলি। লাল বাতি ঠোঁটে ঘষে নাকে একটু পাউডার লাগিয়ে মুখখানি মেরামত করে নিলেন। চ্যাটার্জি, আমি ব্রেকফাস্ট করতে চলিলাম। ছেমি আর ব্লুটো রইল। এদের দিকে একটু নজর রাখিও, যেন জেগে উঠে মারামারি না করে। যদি সামলাইতে না পারো তবে শেকল টেনো। কি সোজা কাজই দিয়ে গেলেন। প্রায় আধ ঘন্টা পরে কানপুরে গাড়ি থামবে, তখন মেম আবার এই কামরায় ফিরে আসবেন। ততক্ষণ মরি আর কি। লাঠিটা বাগিয়ে নিয়ে ফের দুর্গানাম জম্প করতে লাগলুম। ঠেঙ্গা সাহেবটা এইবার উঠে বসেছে, হাই তুলল, চোখ রগড়ালো, আঙুল মটকাল। আমার দিকে একবার কটমট করে চাইলে, কিন্তু কিছু বললে না। টলতে টলতে বাথরুমে গেল। তখন বেটিটা টং করে উঠে কোলা ব্যাঙের মতো থপ করে আমার পাশে এসে বসলো। আমি ভয় চেঁচাতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে আমার হাতটা নেড়ে দিয়ে বললে, Good morning, sir. I am Christopher Columbus Bluto. সালাম হুজুর। আমার 10 কোটি ডলার আছে। প্রতি মিনিটে আমার আয়। হুজুর যে দুনিয়ার মালিক তা আমি জানি। ব্লুটো আমার বুকে আঙুল ঠেকিয়ে বললে, Look here, বাবু, আমি তোমাকে 5 টাকা বকশিস দিব। কেন হুজুর? মিস জিল্টারকে তোমায় এগ্রি করাতেই হবে। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি। তোমারই ওপর সমস্ত ভার। তুমি ইন ল ড্যাট টিমটি টোফারও অতিশয় পাজি লোক। ওর সমস্ত প্রপার্টি আমার কাছে বাধা আছে। ও একটা পার মাতাল, পপার। ওর সঙ্গে বিবাহ হইলে মিস জিল্টার মনের দুঃখে মারা যাবেন। বাবু, তুমি জন্মান্তর মানো? মানি বই কি। আমি আর জন্মেছিলাম একটি ভূষিত চাতক পাখি, আর এই ম্যাম ছিল একটি বিউটিফুল কিংফিশার। আমরা ডিউটিতে। এমন সময় বাথরুমের দরজা নড়ে উঠল। ব্লুটো তাড়াতাড়ি আমাকে 5 আঙুল দেখিয়ে ইশারা করেই নিজের জায়গায় শুয়ে নাক ডাকতে লাগলো। ঠেঙ্গা সাহেব, মেম যাকে টিমি বলে, ফিরে এসে নিজের বেঞ্চে ক্যাঁট হয়ে বসলো। তখন ব্লুটো জেগে ওঠার ভান করে হাই তুললে, চোখ রগড়ালে, আমার দিকে একবার করুণ নয়নে চেয়ে বাথরুমে ঢুকলো। এইবার টিমির পালা। ব্লুটো সরে যেতেই সে কাছে এসে আমার হাতটা চেপে ধরলে। আমি আগে থাকতেই বললাম, গুড মর্নিং স্যার। টিমি আমার হাতটায় ভীষণ মোচড় দিলে। তোমার হাড় গুঁড়ো করিয়া দিব। ইয়ে স্যার। তোমায় স্ম্যাশ করিয়া জেলি বানাইব। ইয়ে স্যার। মিস জন জিল্টারকে আমি বিবাহ করিবই। আই হ্যাভ লিসেন্ড এভরিথিং। যদি আমার হয়ে তাহাকে না বলো, তবে তোমাকে আর বাঁচিতে হবে না।
ইয়ে স্যার। আমার অনেক প্রপার্টি, 5টা হোটেল, 10টা শিপ কোম্পানি, 25টা শুটকি শিওরের কারখানা। ব্লুটোর কি আছে? একটা মদের চোরা ভাঁটি, তাও আমার টাকায়। ব্লুটো একটা হতভাগা মাতাল, বেঁটে বজ্জাত। প্লুটো বোধ হয় আড়ি পেতে সমস্ত শুনছিল। হঠাৎ কামরায় ছুটে ফিরে এসে ঘুষি তুলে বললে, হু ইজ দ্যাট হতভাগা? খে মাতাল, খে বেটে বজ্জাত। সকলেরই বিশ্বাস যে গান আর গালাগালি হিন্দিতেই ভালো রকম জমে। হিন্দি গালাগালের প্রসাদ গুণ খুব বেশি, তা স্বীকার করি। কিন্তু যদি নিছক আওয়াজ আর দাপট চাও, তবে কিন্তু বিলিতি গাল শুনো, বিশেষ করে মার্কিনি গাল। এক একটি লফজ যেন তোপ, কানের ভিতর দিয়ে মরমে বসে। ইংরেজি আমি ভালো জানি না, সব গালাগালের অর্থ বুঝতে পারি না, কিন্তু তাতে রসগ্রহণের কিছুমাত্র বাধা হয় না। দেখলুম এক বিষয়ে সাহেবরা আমাদের চেয়ে দুর্বল। তারা বাগযুদ্ধ বেশিক্ষণ চালাতে পারে না। 2 মিনিট যেতে না যেতেই হাতাহাতি আরম্ভ হলো। আমি হতভম্ব হয়ে দেখতে লাগলো গাড়ি কখন কানপুরে সে থামলো তা টেরই পাইনি। হন করে মেম সাহেব এসে পড়লো। এই কোজো কচ্ছপের লড়াই থামানো কি আর তার কাজ? Timmy dear, don't, Bluto, darling, please, don't do this, please, darling. কিন্তু কিছুই ফল হলো না। আমি বেগতিক দেখে গাড়ি থেকে নেমে দিলাম ছু। 5 সেকেন্ড ক্লাস সমস্ত খালি। ডাইনিং কারে সকলে তখনও খানা খাচ্ছে। কাকে বলি? ওই যে একটা সাদা ফ্ল্যানেলের পেন্টুলুন পরা সাহেব প্ল্যাটফর্মে কেমন যেন পায়চারি করে শীষ দিচ্ছে। হন্তদন্ত হয়ে তাকে বললুম, কাম স্যার, লেডির মহাবিপদ। সাহেব হুশ করে একটি চোর শীষ দিয়ে আমার সঙ্গে ছুটল। মেম তখন আমার লাঠিটা নিয়ে আপক্ষপাতে 2 বেটাকেই পেটাচ্ছিলেন, কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, সামনে ছুটোপুটি করছে। আগন্তুক সাহেবটি মেমকে জিজ্ঞাসা করলেন, হ্যালো জন, হোয়াটস দ্য ম্যাটার? মেম তাড়াতাড়ি ব্যাপারটা বুঝিয়ে দিলেন। সাহেব টিমি আর ব্লুটোকে থামাবার চেষ্টা করলে, কিন্তু তারা তাকেই মারতে এলো। নতুন সাহেবের তখন হাত ছুটল। বাপরে, কি ঘুষির বহর! টিমি ঠিকরে গিয়ে দরজায় মাথা ঠুকে পড়ে চতুর্দশ ভুবন অন্ধকার দেখতে লাগলো। ব্লুটোকে মুখ করে বেঞ্চের তলায় চিৎপাত হয়ে পড়ল। ব্লুটো মুখ করে বেঞ্চের তলায় চিৎপাত হয়ে পড়ল। বিলকুল ঠান্ডা। একটু জিরিয়ে নিয়ে মেম আমার সঙ্গে সাহেবটির পরিচয় করিয়ে দিলেন। ইনি দ্য গ্রেট মিস্টার বিল বাউন্ডার, খুব ভালো ঘুষি লড়তে পারেন। আর ইনি মিস্টার চ্যাটার্জি, very dear old friend. Some beard? No matter, he is a truly wise man. How do you do? বেশ শীত পড়ে আছে নাই? তা করে আমার মাথায় একটা মতলব এলো। মেম সাহেবকে চুপি চুপি বললুম, দেখুন মিস জন, এত গোলমালে কাজ কি? টিমি আর ব্লুটো দুজনেই তো কাবু হয়ে পড়েছে। আমি বলি কি, আপনি এই বিল সাহেব কি বিয়ে করুন, খাসা লোক। রাইট, আমার এই কথা এতক্ষণ মনেই পড়েনি। I said, Bill, will you marry me? Of course I will. রাধা মাধব,
সাহেব জাতটা ভারী বেহায়া। বিলকে বাধা দিয়ে বললুম, রসো সাহেব, এক্ষুনি ওসব কেন? আমি হচ্ছি ব্রাইড মাস্টার, কন্যাকর্তা। তোমার কুলশীলাকে জেনে নি, তারপর আমি মত দেব। আমার গ্র্যান্ডপা ছিলেন মুচি। আমার বাপও ছেলেবেলায় জুতো সেলাই করিতেন। তাতে কুলমর্যাদা কমে না। তোমার আয় কত? মিনিট 1000, ঘন্টা 6 লাখ। কিন্তু চিন্তা করিবেন না, আমার আন্ট মারা গেলে আর্নিং আরও বাড়িবে। তার 25টা বড় বড় পুকুর আছে, নোনা জলে ভর্তি। তাতে তিমি মাছ খেলবিল করছে। থাক, আর বলতে হবে না, আমি মত দিলু। এগিয়ে এসো, আমি আশীর্বাদ করব, রিয়েল হিন্দু স্টাইল। কিন্তু ধান দুব্বু কই? জানলা দিয়ে গোড়া বাড়িয়ে বললুম, এই কুলি, জলদি থোড়া ঘাস ছিড়কে লাও, পয়সা মিলেগা। ইংরেজি আশীর্বাদ তো জানি না। বললুম, যদি আপত্তি না থাকে তবে বাংলাতেই বলি। হো, নিশ্চয় নিশ্চয়। সাহেবের মাথায় এক মুঠো ঘাস দিয়ে বললুম, বেঁচে থেকো, ধন তো যথেষ্ট আছে, পুত্র হবে, লক্ষ্মী এই সপে দিলু। কিন্তু খবরদার বেটা, বেশি মদ টদ খেও না, তাহলে ব্রহ্মশাপ লাগবে। সাহেব আর একবার আমার হাতে ঝাঁকুনি দিয়ে নাড়া ছিঁড়ে দিলে। মেমকে বললুম, মা লক্ষ্মী, তোমার ঠোঁটের সিঁদুর অক্ষয় হোক, বীর প্রসবিনী হয়ে কাজ নেই মা। ওই আশীর্বাদটা আমাদের অবলাদের জন্যই তোলা থাক। তুমি আর গরিব কালা আদমির দুঃখের নিমিত্ত হয়েও না। গুটি কতক শান্তশিষ্ট কাচ্চা বাচ্চা নিয়ে সুখে ঘর কন্যা করো। মেম হঠাৎ তার মুখখানা উঁচু করে আমার সেই 5 দিনের খোঁচা খোঁচা দাড়ির উপর ছি 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 ছি, কি বললেন? দেবী চৌধুরানীতে এইরকমই লিখেছিল বটে। আচ্ছা চাটুর্যে মশাই, পাকা লঙ্কার আস্বাদটা কিরম লাগলো? না না, তাতে কোনো ঝাল নেই। আরে ওই হলো ওদের রেওয়াজ, ওই রকম করি ওই ভক্তি শ্রদ্ধা জানায়, তাতে লজ্জা পাওয়ার কি আছে? সে চাকে। তারপর দেখি ঠেঙা আর পিঠে মুখ চুন করে নেমে যাচ্ছে। জন্দুই কুলি তাদের ওই মালপত্রগুলো নামাচ্ছে। গাড়ি ছাড়ল। বিল আর জন হাত ধরাধরি করে নাচ শুরু করে দিল, আর আমি ফেল ফেল করে চেয়ে দেখলুম। চাটুজি, এই আনন্দের দিনে তুমি হমন ম্লান হয়ে বসে থেকো না, আমাদের ডান্সে যোগ দাও। মাদার লক্ষ্মী, না না না, আমার কোমরে বাত, নাচতে কবিরাজের বারণ আছে। তবে তুমি গান গাও, আমরা ডান্স করি। কি আর করা যায়, পড়েছি যবনের হাতে, ধরলুম একটা রামপ্রসাদ। সমস্ত পথটা এইরকমই চলল। অবশেষে মোঘল সরাই এলো। মেম বললে কলকাতায় গিয়েই তাদের বিয়ে হবে। আমি যেন 3 দিন পরে গ্র্যান্ড হোটেলে অতি অবশ্য তাদের সঙ্গে দেখা করি। বিস্তর শেক হ্যান্ড, বিস্তর অনুরোধ, তারপর নেমে কাশির গাড়ি ধরলুম। পরদিন আবার আমার কলকাতা যাত্রা ছিল। আচ্ছা চাটুর্য মশাই, এই গিন্নি সব শুনেছেন? কেন কেন শুনবে না? সতী লক্ষ্মী, তার 50 বছর বয়স হয়েছে। আমাদের নবীনাদের মতো অবুঝ নন যে অভিমানে চৌচির হবে। আমি বাড়ি ফিরে এসেই তাকে সমস্ত বলেছি। তিনি শুনে কি বললেন? তখনই একটা উড়ে নাপিত ডেকে বললেন, দে তোরে, বুড়োর মুখ কানা আচ্ছা করে চেঁচে লেচ্চ মাগি উচ্ছিষ্টে করে দিয়েছে।
তারপর? তারপর সেই চুনির আংটিটা কেড়ে নিয়ে গঙ্গা জলে ধুয়ে নিজের আঙুলে পড়লেন। আর বউ ভাতের ভোজটা কিরকম খেলেন? আয়, এ দুঃখের কথা আর নাইবার শুনলে। গ্র্যান্ড হোটেলে গিয়ে জানলুম না, ওরা কেউ নেই। একটা কানসামা বললে বিয়ের পরদিনই নাকি বেটি পালিয়েছে, আর ওই সাহেব তাকে খুঁজতে গেছে। শুনছিলেন লেখক পরশুরাম রচিত কৌতুক রচনা স্বয়ংবরা। কেমন লাগলো আমাদের আজকের গল্প? কমেন্টে জানান আমাদের। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আপনি যদি আজই প্রথম আমাদের চ্যানেলে গল্প শুনে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আসি বন্ধুরা, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আবার আসবো বাংলা সাহিত্যের অন্য কোনো ক্লাসিক গল্প নিয়ে।